এটা ফিক্সড থাকবে, এটা কেউ মানে ইয়ে করার মোছার দরকার নেই। সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আমরা একটা গল্প করব না কিছু। আচ্ছা বলো তো, তোমাদের গল্প করতে ভালো লাগে সবার? হ্যাঁ, ভালো লাগে তো? আমারও ভালো লাগে। তাহলে গল্প তোমরা কি একা একা করতে পারো? একা একা করা যায়? ধরো তোমরা যারা আছো সবাইকে একটা একটা অন্য অন্য রুমে রেখে দিলাম। এই একজন এখানে থাকলো, একজন অন্য রুমে থাকলো, তখন কি তোমরা গল্প করতে পারবে? তাহলে গল্প করার জন্য কি চাই? আমাদের একজন করে সঙ্গী বা বন্ধু চাই। এ ধরো একজন আছে, তার সাথে আরেকজন থাকলো, তাহলে আমরা গল্পটা করতে পারবো। তাহলে এই একজনের সাথে আরেকজন থাকছে, এই ধরো কজন হচ্ছে? দুজন চাই আমাদের গল্প করার জন্য। এই দুইটাকে আমরা কি বলি? এই দুই মানে কি? জোড়া, এক জোড়া। এই এক জোড়া মানুষ চাই গল্প করার জন্য। সেই আমরা আজকে এরকম একটা জিনিস শিখবো, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। এবারে আমাকে জানতে হবে জোড় সংখ্যা আমরা কোনগুলোকে বলবো। তাহলে দেখো, ধরো মনে করলে ছজন আছি আমরা। একজন বন্ধু, একজন বন্ধু, একজন বন্ধু, এরকম করে ছজন আছি আমরা। ঠিক আছে, তাহলে এ গল্প করবে এর সাথে, দিয়ে একটা দল হয়ে যাবে। এই জনের সাথে এইজন গল্প করবে, দিয়ে একটা দল হবে, আর এ করবে এর সাথে। তাহলে কেউ কি বাকি থাকলো? তাহলে এ হলো 1 নম্বর দল, এ হলো 2 নম্বর দল, এ হলো 3 নম্বর দল। তাহলে এই কেউ বাকি রইল না, সবাই সবার সাথে গল্প করতে পারছে। তাহলে এই 6 সংখ্যা তখন আমরা বলবো জোড় সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যা তাহলে কাকে বলবো? যে সব সংখ্যাকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি। এই ধরো 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 একে 2 দিয়ে ভাগ করেছি, 2 কতই? 6। 2 3 6। কোনো ভাগশেষ থাকছে কি? আমরা তো ভাগ জানি, এখানে যদি কোনো সংখ্যা বেড়ে যায় সেটাকে বলবো আমরা ভাগশেষ, আর এটা হলো ভাগফল। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, এই সংখ্যাটাকে বলবো আমরা জোড় সংখ্যা। তাহলে সব সংখ্যায় কি জোড় সংখ্যা হয়? সব সংখ্যায় তো জোড় সংখ্যা হয় না। এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে একটা করে ভাগশেষ থেকে যাব। যেমন ধরো এই 7, এই 7 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 3 6, আবার 2 4 করলে 8 হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে 2 3 6 করতে হবে। এখানে কত ভাগশেষ থাকছে? 1। এটাকে যদি আমরা এরকম ভাবেও দেখাই, দেখতে পাবে। এই ধরো 7 জন বন্ধু একসাথে বেড়াতে গেছে, 1 2 3 4 5 6 7। যদি দুজন করে দল হয়, এই ধরো এর সাথে দল হচ্ছে, এখানে একটা দল হচ্ছে 2 নম্বর দল, এখানে একটা দল হচ্ছে 3 নম্বর। এই দেখো যে 7 নম্বর যে বন্ধুটা, সে কিন্তু একা পড়ে গেছে, তার কোনো দল নেই। তাহলে এই একটা ভাগশেষ রয়ে গেল, তাই 7 সংখ্যাটা জোড় সংখ্যা নয়। তাহলে এর নাম তুমি যেটা পড়ালে, যেটা আগে পড়ালে, আগে যে উদাহরণটা দিলে, তোমার তখন ওই উদাহরণটা কেন দিলে? তোমাকে তো আগে তো এই উদাহরণটা দিতে হবে। আমরা এর আগের দিনই তোমাকে বলবো। বিজোড় সংখ্যাটা আগে না, আগে তুমি এই যে এখন যেটা উদাহরণ দিয়ে পড়াচ্ছ, তুমি প্রথমে কিন্তু 7টাকে ভাগ করা দেখালে, 6টাকে ভাগ করা দেখালে, প্রথম যে প্রসেসটা দেখালে সেই প্রসেসে তুমি যাবে না। এখন যে প্রসেসটা বলছো সেই প্রসেস তোমাকে পড়াতে হবে। আগে উদাহরণ দিয়ে তারপর আমি ভাগ করাটা দেখাবো। একদম। এই তুমি বললে 6টা জোড় সংখ্যা, 6টাকে জোড় আর বিজোড়ের ধারণাটা, সেটা তোমাকে আগে দিয়ে, যে এখন যেটা করছি এটা রাইট প্রসেস, কিন্তু প্রথমে তুমি যেটা করলে সেটা কিন্তু রং প্রসেস। তারপরে তুমি দেখো উদাহরণে প্রথম দিয়ে তারপর শুরু করলে, এই এখন যেটা করছো আর কি, 7 জন বন্ধু ছিল বা 7টা আম তোমাদেরকে দেওয়া হলো, এরকম করে যে বিষয়টা বোঝানো, সেটা তুমি এখন শুরু করলে, প্রথমেরটা কিন্তু রং প্রসেস ছিল। এটা সংখ্যার ধারণাটার আগে, তার ধারণা দেওয়ার আগে যুক্ত করো কোনো কিছুর সঙ্গে।
সুপ্রভাত সকলকে। বাহ, তোমরা সকলে ভালো আছো তো? খুব সুন্দর, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এর আগের দিনে আমরা যেমন অঙ্কের ব্যাপারে অনেক কিছু জেনেছিলাম, সেরকম আজকে একটা মজার গল্প শিখব। কিচ্ছু নয়, পড়ার কিচ্ছু নয়, শুধু একটা গল্প শিখব। কিরকম গল্প? ছাগল আমরা সকলে দেখেছি তো, দেখেছি, আমাদের প্রায় বাড়িতেই ছাগল থাকে। তাহলে সেই ছাগলকে খেতে কি দেওয়া হয় বাড়িতে? এমনি সবকিছু দেওয়া হয়, আর মাঠে কিন্তু একবার করে চড়তে দিয়ে আসে। সেটা আমরা গ্রামের ছেলে, আমরা সকলেই জানি চড়তে দেওয়ার ব্যাপারটা। তো সেই চড়ার ব্যাপারটা কিরকম করে হয় বলতো? ছাগলটাকে একটা খুঁটিতে বাঁধা হয়, বা যেটাকে আমরা গোজ বলি, সেই গোজটাতে একটা দড়ি দিয়ে বাঁধা থাকে। এবারে ছাগলটা কেমন করে ঘাস খায় কে বলতে পারবে? চারদিক ঘুরে ঘুরে ঘাস খায়। ঠিক কিরকম করে? এইভাবে ঘুরে ঘুরে ছাগলটা ঘাস খায়। কি করে? গোটা মাঠের ঘাস তো খেতে পারে না। এটা যদি মাঠ হয়, তাহলে এখানে ঘাস আছে, এখানে ঘাস আছে, এখানে ঘাস আছে, খেতে পারে না। যতটা দড়িটা যাচ্ছে ততটা ঘাসটা খেতে পাচ্ছে। ঠিক সেই রকম এই যে ঘাস খাওয়ার পদ্ধতি, এটা কিন্তু জ্যামিতিক ভাষায় একটা ব্যাপার আছে। এই যে গোল করে ঘাসটা খাচ্ছে, এই ঘাস খাওয়ার ব্যাপারটাকে কি বলে জানো? বৃত্ত বলে। এটাকে বলে বৃত্ত। আজ আমরা বৃত্তের ব্যাপারে জানবো, শুধুমাত্র ছাগল দিয়ে আমরা বৃত্ত শিখবো। খুব মজার ব্যাপার। তাহলে বাবা গেছে ছাগলটাকে বেঁধে দিয়ে এসছে। সেই ছাগলটা এবারে আমি যখন আনতে যাচ্ছি তখন দেখছি গোল করে গোটা ঘাসটা খেয়েছে, কিন্তু মাঠের বাকি ঘাসটা খেতে পেলো না। তাহলে এই যে গোল করে খেলো, এইটা একটা কি? বৃত্ত। এটাকে বৃত্ত বলবো। এই বৃত্তটা যে খেলো, ঘাসটা, ছাগলটা তো বেরিয়ে আসতে পারলো না। কারণটা কি? দড়িটা যতটা যে পৌঁছলো ততটাই সে গোল করে খেতে পারছে। ছাগলটা কিন্তু একবার এইখানে আর একবার এইখানে খাচ্ছে, একসঙ্গে কিন্তু দুদিকে খেতে পারছে না। যেই ব্যাপারটা আমাদের বোঝার আছে এখানে, যে ছাগল যতটা দড়িটা, এই যে দড়িটা, এটাকে বৃত্তের কি বলে জানো? তোমরা হয়তো জানো না, এটাকে বৃত্তের বলে ব্যাসার্ধ। কি বলছে? আমরা ভালো করে দেখবো, এটাকে বলছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই বৃত্তর একটা সংজ্ঞা আছে জ্যামিতিক ভাষায়, সেই সংজ্ঞাটা আমরা একটু যা হোক করে মনে রাখবো। কিন্তু আমরা বৃত্তের ব্যাপারটা বুঝে গেছি, কিন্তু বৃত্তের সংজ্ঞাটা কি হচ্ছে? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে, এই যে বিন্দু যেটাকে খুঁটি বলছি, কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে অবস্থিত একটি বক্ররেখা এক স্থান থেকে শুরু হয়ে পুনরায় সেই স্থানে শেষ হলে তাকে আমরা বৃত্ত বলবো। খুব অসুবিধা হচ্ছে বুঝতে। বিন্দু বলতে কি হলো? এটাকে গোজ বা বিন্দু। সেই বিন্দুর থেকে শুরু করে কি হচ্ছে? একটাই বক্ররেখা। এটা সরলরেখা তো নয়। সরলরেখা আমরা আগের দিনে শিখেছি, সরলরেখা কি জিনিস। তাহলে এই বক্ররেখাটা যখন এক জায়গার থেকে আরম্ভ করে পুনরায় সেই স্থানে যে শেষ হচ্ছে, তাকে আমরা বৃত্ত বলবো। জ্যামিতিক ভাষায় এটুকুই সংজ্ঞা। এরপরে এই জিনিসটা যখন আমরা ব্যাসার্ধ বুঝে গেলাম, কি দড়িটা হচ্ছে ব্যাসার্ধ, এই দড়িটুকু হলো ব্যাসার্ধ। এইটা আমরা একদম সাধারণভাবে মনে রাখবো, দড়িটা হলো ব্যাসার্ধ। এরপরে এই ব্যাসার্ধ যখন এই দুদিকে হয়ে যাচ্ছে, যখন ছাগলটা এই দুদিকে ঘাস খেয়ে নিল, তখন সেটা কি হচ্ছে জানো? সেটাকে বলছে ব্যাস। বৃত্তের ব্যাস। ব্যাস বলতে কি বলবো? এটা কটা ব্যাসার্ধ হলো? তাহলে ব্যাস সমান কি? দুটো ব্যাসার্ধ। দুটো ব্যাসার্ধ। ব্যাস মানে দুটো ব্যাসার্ধ। এই ব্যাসটার আর একটা নাম আছে, সেই নামটা বলা যায়, এই ব্যাসটাকে কি বলা যায় জানো? জ্যা বলে। এমন একটা শুনতে লাগে নি, জ্যা। এটা আবার কি জিনিস? ছ্যার মতো কতটা শুনতে লাগছে। এই জ্যাটাকে বলছে ব্যাস। ব্যাস, এই জ্যাটা, এইটাও জ্যা হতে পারে। এই যে এখানে শুরু হলো এখানে শেষ হলো, সেটাও জ্যা হতে পারে। কিন্তু এই ব্যাস বলছে এইটার জ্যাটা হচ্ছে সব থেকে বড় জ্যা। বৃত্তের সব থেকে বড় জ্যার নাম হচ্ছে ব্যাস। আরেকবারটি বলি, বৃত্তের সব থেকে বড় জ্যার নাম হলো ব্যাস। বুঝা গেছে? বাহ, খুব সুন্দর। এই জ্যাটা কিন্তু আবার এইটাও জ্যা হলো। এই বৃত্তটা আমরা আঁকাটা কিভাবে শিখলাম মনে আছে? বলতে পারবে? একটা বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে অবস্থিত কি একটা বক্ররেখা এক স্থান থেকে শুরু হয়ে পুনরায় সেই স্থানে গিয়ে শেষ হলে তাকে আমরা বৃত্ত বলবো। আচ্ছা, এরকম বৃত্ত আঁকার নিয়ম না জানলে বা বৃত্ত আঁকার আগ্রহ যদি না থাকে, তাহলে বৃত্ত আঁকা কখনোই সম্ভব না।
তাহলে এখানে বৃত্ত আঁকার আগ্রহ থাকা না থাকা, এটা ব্লুমের অনুযায়ী, বা আমরা যদি জ্ঞানমূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র আর প্রয়োগমূলক ক্ষেত্র বলি, সেটা কোন ক্ষেত্রে পর্যায়ে পড়ে? অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে আসবে, তাদের মধ্যে অনুভূতিটা জাগ্রত করা। যেমন ধরুন আর গাড়ির নিয়ম চাকা, না জানলে এটা কি হবে? তাহলে জ্ঞানমূলকের আওতায়। ঠিক। নিয়ম না জানলে এটা জ্ঞানমূলক, হুম। আর যদি আগ্রহ না থাকে এটা অনুভূতিমূলক, তাহলে আঁকা সম্ভব নয়, এটা প্রয়োগমূলক। ঠিক আছে। গেলে সম্ভব নয়, সেটা প্রয়োগ। ঠিক আছে, নেক্সট এসো। আমার ছোট্ট বন্ধুরা সব কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। বেশ, আমরা এতক্ষণ অনেক কিছু শুনলাম, গল্প শুনলাম। এবার আজকেও আমরা কিন্তু আরেকটা গল্প শুনবো। সেই হ্যাঁ, গল্প এক মিনিট বলি। তুমি এটাকে ইন্টারভিউ বোর্ড, তুমি এসছো, তোমার যা ইন্ট্রোডাকশন হয়ে গেল, যে কি নাম, কোথা থেকে এসছো, জাস্ট জিজ্ঞাসা করবে। আর বড়জোর তুমি কি অবধি পড়েছো বা কত, এইসব জিজ্ঞাসা করে নাও। করে না পরে তো তোমাকে একটা টিচিং বলবো, যে ঠিক আছে তুমি টিচিং করো, সেইভাবে এবার তুমি স্টার্ট করো। মানে প্রথমটা শুরু করতে হবে না? না, তুমি এসছো ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ, তুমি এখানে ছিলে না, তুমি আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট, বুঝতে পেরেছি। তুমি এসেছো, আমরা বলেছি তুমি টিচিং করো, আচ্ছা। এবার তুমি শুরু করো। আমরা আজকে একটা গল্প শুনবো, তোমরা শুনবে তো? কি বলছো, শুনবে? আচ্ছা, আমরা একবার গভীর জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। আমরা কিছু জন বন্ধু মিলে। কতজন বলো তো? 50 জন। 50 জন বন্ধু মিলে আমরা বেড়াতে গিয়েছিলাম। কোথায় বেড়াতে গিয়েছিলাম? গভীর জঙ্গলে। এবার বেড়াতে বেড়াতে যখন অনেক সন্ধ্যা হয়ে গেল, অনেক ঘুরেছি, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এবার চারিদিকে বাঘের আওয়াজ, ভূতের গর্জন, ভয় লাগছে একটা। কি করব, এতজন বন্ধু আছি, বাড়ি তো পৌঁছাতে হবে। এবার কি করে পৌঁছাবো চিন্তা করতে করতে একটা জায়গায় আমরা সবাই মিলে বসেছি। বসার পরে একটা বন্ধু বলছে, আমার কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে। এবার আমাদের তো ভয় লাগছে, চারিদিকে শিয়ালের গর্জন, আওয়াজ, চারিদিকে কেমন একটা মানে গা ছমছম ব্যাপার। তখন ওই দলের মধ্যে 11 জন বন্ধু বলছে, ঠিক আছে আমরা আগে আগে যাব, আর তোরা আমার পিছনে পিছনে হয়। কতজন বন্ধু বললো বলো তো? 11 জন বন্ধু। কি বললো? আমরা আগে আগে যাব, কারণ ওই বন্ধুর যে জল তেষ্টা পেয়েছে তাকে তো জলটা খাওয়াতে হবে যেভাবেই হোক। তখন ওই 11 জন বন্ধুর পিছনে পিছনে এলো কতজন? বাকি বন্ধু কতজন থাকবে বলো তো? 11 জনের মধ্যে, এই 50 জনের মধ্যে 11 জন ছিল আগে আগে যাচ্ছে, বাকি থাকলো 39 জন। এই 39 জন বন্ধু পিছু পিছু আসছে। এবার জল খাওয়ানোর জন্য এই 11 জন বন্ধুর সাথে যারা এলো, এদেরকে আমরা নাম কি দিতে পারি জানো? এরা হচ্ছে সাহসী বন্ধু, মানে এরা আগে আগে আসছে, তাই এরা হচ্ছে সাহসী। আর এই যে 39টা বন্ধু, এরা হচ্ছে কি ভীতুর দল সব, মানে ভীতু, ভয় পাচ্ছে, ওরা হচ্ছে পিছনে পিছনে আসছে। এই 11 জন বন্ধু আমরা তো শুধু সাহসী বলে বলতে পারি না, আমাদের বন্ধুর তো নাম আছে অনেক। এই 11 জন বন্ধুর আমরা কিভাবে নাম করছি? অ, আ, রসই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। দেখো তো 11 জন হয়েছে? 11 জন হয়েছে। আচ্ছা, এগুলোর কি কোনো নাম হয় নাকি? এরকম কোনো নাম শুনেছো তোমরা? কোথায় শুনেছো? বর্ণমালাতে আমরা পড়েছি, অ, আ। এগুলোকে আমরা কি বলতে পারি জানো? এক কথায় বর্ণ। এগুলোকে আমরা কি বলি? বর্ণ। যখন আমরা মুখে বলছি তখন সেটা হচ্ছে বর্ণ। যখন আমরা লিখলাম, এখানে লিখেছি তো অ, আ, এগুলো হচ্ছে কি লিখিত রূপ দিলাম, এটা হচ্ছে বর্ণ। আবার এছাড়াও এই ভিতর দলের কি আছে? ভিতর দলের নামগুলো শোনো তাহলে বলি। ক, খ, গ, ঘ, উম। এভাবে আমরা যদি চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবো, লেখার মধ্যে আমরা বটা কবার ব কবার দেখেছি জানো তো? দুবার। একবার ব অন্তস্থ জ কাছে দেখি, আর প ফ ব, কিন্তু দুবার আমরা বটাকে লিখতে পারি না, আমরা একবার বয় লিখবো। স্যার এগুলো কি লিখবো আমি সবগুলো? লেখার দরকার নেই। আচ্ছা, এবার এটা আমি কি আঁকলাম বলো তো? একটা ফুল এঁকেছি তো। আচ্ছা, এটাকে আমি একটা সুতোতে অনেকগুলো ফুলকে গাঁথলাম। দেখতে পাচ্ছ তোমরা? এটা কি হচ্ছে? যখন একটা সুতোয় অনেকগুলো ফুল গাঁথছি, জানো তোমরা বলতে পারবে এটাকে তখন কি বলে? একটা সুতোয় গাঁথার পরে মালা বলে।
তাহলে এগুলোকে একটা সুতোই গাঁথার পরে হয় মালা, কিন্তু একটা যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি, একটা ফুলই বলি, আর একসাথে গাঁথলে বলি ফুলের মালা। সেরকম আমরা যখন এই সমগ্র মানে যতগুলো আছে সব বর্ণকে একসাথে লিখছি, একসাথে বলছি, তখন সেটাকে কি বলতে পারি, বর্ণমালা। আচ্ছা, তুমি যে বললে যে বন্ধুত্বের যে উদাহরণ দিলে, হ্যাঁ। বন্ধুত্বের আকাঙ্ক্ষা এটা কি ধরনের প্রেষণ? বুঝলাম না স্যার কোশ্চেনটা। তুমি এখানে বন্ধুর উদাহরণ দিলে, হ্যাঁ। কিছু সাহসী বন্ধু ছিল, কিছু ভীতু বন্ধু ছিল। হ্যাঁ বন্ধুত্বের আকাঙ্ক্ষা বা এই যে বললে এক একটা ফুল মিলে অনেকগুলো ফুল, হ্যাঁ, হ্যাঁ। দলীয় ভাবনা বা দলগত, এই সমন্বিত একটা ব্যাপার। না এটাকে কি আকাঙ্ক্ষা, এটা আমরা যদি সাইকোলজিক্যাল ভাবে বলি, কি ধরনের প্রেষণা এটা? এই আকাঙ্ক্ষাটা, বন্ধুত্বের আকাঙ্ক্ষা, দলগত আকাঙ্ক্ষা, এক জুতবদ্ধতার আকাঙ্ক্ষা, দলীয় আকাঙ্ক্ষা, এটা কি ধরনের প্রেষণা? মানে জৈবিক, মানসিক, জৈবিক, না সামাজিক? জৈবিক কি করে হবে, কেন তাহলে মানসিক, মানসিকও তো হবে না। সামাজিক, সামাজিক। সামাজিক প্রেষণা। তুমি সাহসী আর ভীতু এখানে বলেছো, সাহস, ভয়, এই যে ভয়টা এটা কি ধরনের আমাদের মানে মানসিক ক্রিয়া? রক্ষণমূলক তো, হাসি কান্না। কয়েকটা ইতিবাচক, কয়েকটা নেতিবাচক পক্ষ। নেতিবাচক হচ্ছে যে কান্না, ভয়, যেটা কান্নাটা প্রেষণা, প্রক্ষোভ নয়, কিন্তু কান্নাটা আচরণ। আচ্ছা ঠিক আছে, কান্নাটা হচ্ছে আচরণ, কান্নাটা কিন্তু প্রক্ষোভ নয়। ভয়টা প্রক্ষোভ, তারপরে ক্রোধটা হলো প্রক্ষোভ, ক্ষতিকারক, যেগুলো রাগ, ক্রোধ, ভয়, লজ্জা, ঘৃণা, এগুলো ক্ষতিকারক। ঠিক আছে, ঠিক আছে। তোমরা সকালে তো স্কুলে আসো, তোমাদের প্রত্যেকের তো বন্ধু আছে, বলো বন্ধু ছাড়া কি আমরা থাকতে পারি? থাকতে পারি না তো। বন্ধুর সাথে আমরা গল্প করি, সমস্ত কিছুই তো করি, বন্ধুদের কাছে সবকিছু বলতে পারি। সেরকম আমাদের প্রত্যেকেরই বন্ধুর খুব প্রয়োজন। ঠিক তেমনই আমাদের প্রত্যেকের শরীরেও না 5 জন বন্ধু আছে, যে বন্ধুকে ছাড়া না আমরা একদমই চলতে পারি না। সেরকমই আমরা আজকে না সেই 5 জন বন্ধুর গল্প জানবো। লিখলে আমি বলতে পারবো। না, এটা বলতে হবে। ঠিক আছে, দেখো আমরা সেই 5 জন বন্ধু কে কে বলো তো? সেই 5 জন বন্ধু হচ্ছে আমাদের শরীরে আছে, প্রত্যেকে জানো। দেখো, নাক আছে, কান আছে, চোখ আছে, জিভ আছে, আর চামড়া। এই 5 জন হচ্ছে আমাদের পরম বন্ধু। আচ্ছা, তোমরা প্রত্যেকে বলো আমি এখানে কি করছি? দাঁড়িয়ে আছি তো, তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, যদি তোমরা চোখ বন্ধ করো, তারপর দেখতে পাবে যে আমি কি করছি কি করছি না? পারবে না নিশ্চয়। তাহলে চোখটা কি আমাদের একটা বন্ধু? তো চোখ না থাকলে আমরা একদমই কাউকে দেখতে পাবো না। ঠিক তেমনই আমি যে এই কথা বলছি, তোমরা তো প্রত্যেকেই শুনতে পাচ্ছ আমি কথা বলছি। যদি তোমরা কানগুলো এরকম বন্ধ করে রাখো, আমি কি বলছি তোমরা শুনতে পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে কান ছাড়া আমরা কিছুই শুনতে পাবো না। আর হচ্ছে কি যে আমরা যখন কোনো খাবার খাই, যদি তোমাদেরকে ধরো দেওয়া হলো প্রত্যেকে একটি করে চকলেট দেওয়া হলো, প্রত্যেকে তো খাবে। চকলেট খেতে কিরকম লাগে? মিষ্টি লাগে। তো আমরা যে মিষ্টি লাগছে সেটা কিসের সাহায্যে বুঝতে পারি? জিভের সাহায্যে। তাহলে জিভ আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে তোমাদের যদি বাড়িতে কোনো কিছু রান্না হয়, তোমরা না দেখেও তো অনেক সময় বলতে পারো। অনেকে দেখবে ছুটির দিনে বাড়িতে মাংস রান্না হয়, কিন্তু আমরা না দেখে আগের থেকে বলতে পারি, যে গন্ধটা শুনে বুঝতে পারি যে না আমাদের বাড়িতে আজকে ভালো কিছু রান্না হচ্ছে। সেটা আমাদের কি করে বুঝতে পারি? নাকের সাহায্যে। নাকের সাহায্যে আমরা ঘ্রাণটা পাই, তার সাহায্যে বুঝতে পারি। এছাড়াও আমরা যদি কোথাও আমাদেরকে কেউ যদি মারে, আমাদের তো আঘাত লাগে, বা আমাদের পায়ে যদি কোনো কাটা ফুটে যায়, আমরা কি করে বুঝতে পারি আমাদের ব্যথা লাগে? কিসের সাহায্যে? চামড়ার সাহায্যে। চামড়ার সাহায্যে আমরা হচ্ছে স্পর্শটা অনুভূতি করতে পারি। সেই জন্যই আমাদের শরীরে হচ্ছে এই 5টা অঙ্গের খুব প্রয়োজন। করে আসুন, আর পারলাম না। ঠিক আছে, বুঝলো। তুমি দেখো এটা লিখলে তো, তুমি ছন্দ আছে এটা দেখে, তুমি ওটা একটা লিখলে না কেন? কি এটা স্যার? ওই বাঁ দিকে যদি লিখতে নাক, কান, চোখ, জিভ, চামড়া, তার নিচে পয়লাটা লিখি ভালো হতো। মিলেমিশে 5 জন আমরা। তাহলে আর এটা একটু সেই সাইড যখন করে লিখলে, লিখতে হ্যাঁ, হবে। তাহলে ওটা তোমায় করতে হতো।
আচ্ছা সেই যখন লিখছি আমি, এটা তুমি এটা পুরো ওদের বই আছে এটা। হ্যাঁ ক্লাস 3 বই আছে স্যার। আছে। সেই যখন বলে আমি তো ছোট হ্যাঁ, সেইটা লেখা আছে। মাঝখান দিয়ে পড়ে না হতো, তুমি পড়াতে নাকটাকে প্রথমে টাচ একটা করলে একটা ইন্দ্রিয় দিয়ে নাকটার বৈশিষ্ট্য দেখালে, চোখটার কি বৈশিষ্ট্য দেখালে, তীর ও চিহ্ন দিয়ে একটা করে লিখে পর বলবো, হ্যাঁ, তাহলে হতো তো। টোটালটা একসাথে না লিখলেও চলবে? টোটালটা ছন্দটা তুমি খাতা ওই বোর্ডের মাঝেই লিখলে, আচ্ছা যখন পড়াচ্ছ নাকের ছবি তুমি আঁকতে পারবে, তুমি আগে নাকের ছবিটাকে, নাকটাকে ছবিটা এঁকে দিয়ে তুমি পড়াও, চোখের ছবিটা তুমি এঁকে দিয়েই পড়াও, কানের ছবিটা এঁকে দিয়েই পড়াও, চামড়া একটা হাতের ছবিটা আঁকো দিয়ে দেখাও, এটা আমাদের তো ওটা পারি আমি পড়াতে, ওটা পারতাম তো, ওটা তুমি ওটাই তোমার মধ্যে একটা আলাদা ইয়ে চলে আসতো। আচ্ছা বুঝতে পারছো? এই প্রথম স্যার হ্যাঁ, ঠিক আছে, নেক্সট দিন ভালো করে করবো। না, দেখে এসো, আসবো সেটা। কেউ একজন এসে এসো। এটা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠান্ডা পড়ে গেছে আমাদের, আমরা স্কুলে আসি এখন সোয়েটার টুপি জামা গরম কিছু পরে। তো আচ্ছা, তোমরা টিভিতে দেখেছো, সিনেমা দেখেছো রাজা মহারাজাদের, তারা কি রকম যুদ্ধ করতো? বা আমরা যখন মহালয়ার ভোরে উঠি তখন আমরা সেই মহিষাসুর মর্দিনী দেখি, দুর্গা বধ করছে, তরোয়ালটা আর সেই একটা এরকম জিনিস থাকে। এটা একটা থাকে আর এরকম একটা জিনিস থাকে। তো এটা রাজা মহারাজারা যখন যুদ্ধ করে দেখবে এখান থেকে তরোয়াল বার করে যুদ্ধ করে, আর অপরপক্ষে যারা যুদ্ধ অন্য রাজা যারা থাকে তখন হাতে এটা এরকম করে ঢাল নিয়ে দেখায়, ওটা আটকায়। তাহলে যাতে না আটকায় কেন না, শরীরে যাতে না আঘাতটা লাগে সেই জন্য, আর নিজেদের আত্মরক্ষার জন্য। তেমনি আমাদের শরীরেও আত্মরক্ষার জন্য আমরা কি ব্যবহার করি, আমাদের একটা অঙ্গ আছে, এই অঙ্গটা আমাদের আত্মরক্ষা সাহায্যে কাজ করে। তাহলে আমরা জানবো, আজকে একটু দেখবো যে শরীরের বর্ম, এটাকে তো ঢাল বলে, ঢালের সাহায্যে যেমন আটকায় তেমনি আমাদের বর্ম আছে, এটাকে বর্ম বলা হয়, এটার নাম হচ্ছে বর্ম। তেমনি আমাদের শরীরেও বর্ম আছে। আমাদের শরীরে বর্মটা কোনটা না, আমাদের ত্বক, যেটা চামড়া। দেখবে আমাদের যদি এখানে চিমটি কাটি এতটা লাগছে না, কিন্তু যদি আমরা এখানে চিমটি কাটি তবে ভীষণ লাগছে। যেগুলো আমাদের শরীরে নরম জায়গা সেই জায়গায় যদি আমরা চিমটাই কিন্তু বেশি লাগবে, কিন্তু যেগুলো শক্ত জায়গা, পায়ের তালু, হাতের তালু, এগুলোতে কিন্তু বেশি লাগছে না। তাহলে আমরা যদি ধরো কেউ তোমাকে ছুঁড়ে মারতে যাচ্ছে কিছু, তখন আমরা হাত দিয়ে এরকম আটকাই না, অনেক সময় হাত দিয়ে চেষ্টা করি। তাহলে আমরা বাইরের যে ধুলো বালি বা ধরো কোনো তুমি রাস্তায় যাচ্ছ, তোমার গায়ে কোনো পাথর লাগলো সেটা সরে যায়। এই শরীরে যদি আমাদেরকে আঘাত করা হয়, যদি আমাদের চামড়া না থাকতো তাহলে কিন্তু রক্ত বেরিয়ে যেত। চামড়াটা আগে কাটে, তারপর ভিতরে মানে জোর যদি চামড়াটা আঘাত পায় তবে আমরা রক্তপাত হয়। নাহলে শরীরে যদি চামড়া না থাকতো তাহলে তোমাকে একটু যদি চিমটাতাম তাতেই রক্ত বেরিয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের চামড়া আছে শরীরে, সেই জন্য আমরা কিন্তু রক্তটা তারপরে বেরোয়। যদি চামড়াতে জোর আঘাত পায় বা কেটে যায় সেক্ষেত্রে আমাদের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসে। তো শরীরটাকে পুরোটা ঢেকে রেখেছে আমাদের এই চামড়া। চামড়া না থাকলে আমাদের ভিতরে হাড় কঙ্কাল সমস্ত কিছু দেখা যেত। তাই চামড়াটাকে শরীরের বর্ম বলা হয়। তো আমরা আজকে এইটুকুই জানলাম, এর পরের দিনে বিশদে আমরা জানলাম। শরীরের বর্মটা বললে মনের বর্মটা তাহলে কি? মনের বর্ম ম্যান বলতে আমাদের যে অস্তিত্ব, জীবন যা বলে বা অস্তিত্ব, সেটা তারপরে শরীরের বর্ম তুমি বললে, মনের বর্মটা কি? মনের বর্ম তোমাদের কিন্তু এই জায়গাটা আছে। তুমি শরীরের বর্ম বললে, তাহলে মনের বর্ম কি? মাইন্ড ধরো আমার শরীরে আঘাতটাকে আটকে দিচ্ছে, তুমি বলছো যে স্যার আমাদের কিন্তু আমাদের মাইন্ড, শরীরের থেকেও মাইন্ডে তো অনেক কিছু আছে। এই যে ধরো কিছু পাচ্ছি না, হতাশা, আমি যা পেয়েছি সেটা আমার সন্তুষ্ট নই, বা আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি, এটাও তো আমাকে ইফেক্ট করে। সেইটা যখন আমরা আটকাই, কি উপায়ে আটকাই, সেই কৌশলটাকে কি বলে? স্যার মনে পড়ে, ধরে নাও আমি যা চেয়েছি আমি পাইনি, আমার আকাঙ্ক্ষা চরিতার্থ হচ্ছে না, কিন্তু আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি, সেটাকে কি বলে? কিভাবে আমরা এটাকে করি?
আমি একটা উদাহরণ দিই। বিনোদনের মাধ্যমে। না, আমি একটা উদাহরণ দিই। ধরে ধরে নাও আমি আঙ্গুর ফল পাইনি, তাহলে আমি বলো আঙ্গুর ফল টক। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করিনি, টিচার ঠিকঠাক খাতা দেখেনি, এরকম বলি তো। এই কৌশলটাকে কি বলে? তুমি তো শরীরের বর্ম বললে, মনের বর্মটা কি? মানে মধ্যে এটাকে বলে প্রতিরক্ষণ কৌশল। এরকম করছে। অপব্যাখ্যান, অবদমন, অভিক্ষেপণ, অভিসঞ্চালন। তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তোমাকে আমি কিছু করতে পারলাম না, আমিও একজনকে যে অন্যজনের উপরে তুললাম। মানে দেখবে বাচ্চাটা গ্লাসটা ফেলে দিল, দুজনে ঝগড়া হচ্ছিল, বাচ্চাটাকে হয়তো পিটিয়ে একদম তাকে অবস্থা খারাপ করে দিল। অভিসঞ্চালন, বুঝা গেছে? তাহলে আমরা শরীরের বর্ম তুমি যেমন শুনে রাখলে, ফ্রয়েড যখন পড়েছে তখন পড়েছিল, এটাকে বলা হয় প্রতিরক্ষণ কৌশল। বিভিন্ন প্রকারের প্রতিরক্ষণ কৌশল আছে, ওই জায়গাটাকে দেখে। নেক্সট কেউ এসো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি থেকে অনেক গল্প পড়েছি বা শুনেছি। সেই গল্প মতো আজকেও একটা গল্প পড়ব। সেই গল্পর নাম হচ্ছে গল্প বুড়ো, বা কবিতার মাধ্যমে এই গল্প বুড়ো কবিতাটা আমরা জানবো। তাহলে আজকের পাঠ কি? গল্প বুড়ো। তাহলে কবিতার নাম হচ্ছে গল্প বুড়ো। গল্প বুড়ো কবিতাটি কার লেখা তোমরা কেউ জানো? সুনির্মল বসুর লেখা। কার লেখা? সুনির্মল বসু। সুনির্মল বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কেউ জানো, বলতে পারবে? সুনির্মল বসু জন্মগ্রহণ করেন 1902 খ্রিস্টাব্দে 20 জুলাই। কত বললাম? 1920 খ্রিস্টাব্দের 1902 খ্রিস্টাব্দের 20 জুলাই। তো তার লেখা কয়েকটি বই, ছন্দের টুংটাং, বেড়ে মজা আর পাতাবাহার, এগুলো তার লেখা উল্লেখযোগ্য বই। আর এই যে গল্প বুড়ো কবিতাটি নেওয়া হয়েছে তার বই, যে বই থেকে, সেই বইটির নাম হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। কি? শ্রেষ্ঠ কবিতা থেকে এই গল্প বুড়ো কবিতাটি নেওয়া হয়েছে, এই বই থেকে নেওয়া হয়েছে। তো আজকে আমরা এরপর এই কবিতাটি পড়ব। তো আমার সাথে সাথে তোমরা সকলেই পড়বে। দেখো না, এটা তো জাস্ট দেখো, এখানেই তো রিপেয়ার হওয়ার জায়গা, তাহলে এখানে আফসোসের কোনো ব্যাপার নেই, এখানে শিখবে। তাহলে কি? বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুড়ে। গল্প বুড়ো থুত্তুড়ে বা নড়বড়ে, ভোরের বাতাস, শীতকালের ভোরের বাতাস যেটা বইছে, সে ঠান্ডা বাতাসে গল্প বুড়ো কি হয়ে গেছে না, নড়বড়ে। শীতের ভোরে সত্তরে মানে কি? তাড়াতাড়ি, বা সে তাড়াতাড়ি হেঁটে চলছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, মানে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে রূপকথা চাই রূপকথা। সেই চেঁচিয়ে চেঁচিয়ে রূপকথার গল্প শোনানোর জন্য সবাইকে ডেকে বলছে, তার জন্য তার মুখে ব্যথা ধরে গেছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে, মানে জোর জোর করে হাঁক পেড়ে পেড়ে ডাকছে তিনি। বলছে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, তারাকে সবাইকে ঘুম থেকে উঠতে বলছে, এবং বলছে আয় তোরা ছুটতে আয় আমার কাছে, যদি গল্প শুনবি তোরা ছুটতে আয়, কি আছে মোর তলপিটাই দেখবি যদি জলদি আয়। তাহলে কি বলছে? আমার তলপি মানে ঝোলাতে কি আছে তোরা দেখবি আয়, তাড়াতাড়ি আয়। তাহলে তলপি মানে কি? তলপি মানে হলো ঝোলা বা থলি, ঝোলা বা থলি। তাহলে আজ এই কবিতাটি প্রথম দুটো স্তবক। তুমি এখানে যে বললে, তোমার এখানে যখনই তুমি বলছো, তোমার এই জায়গাটা বলার যেটা জায়গা, ছাত্রছাত্রীর রূপকথা, স্কিপ করে গেলে তুমি জায়গাটা। রূপকথা, তোমাকে কবিতা বা তুমি গদ্য বা যাই পড়াও না কেন, তোমাকে বুঝতে হবে যে আমার বলার জায়গা কোনগুলো। এখানে বলার জায়গা তোমার প্রথমটাতেই যেটা আছে, ছেলে মেয়েদিকে যেটা অজানা, সেটা হচ্ছে রূপকথা। রূপকথাটা কি? রূপকথা কাল্পনিক। সেটা না, সেইটা তো ওদেরকে বলতে হবে। তুমি কবিতা পড়াচ্ছ বা গদ্য পড়াচ্ছ, তোমার দেখবে সহায়িকায় আমরা যেমন দেখি যে টিকা,
অর্থসটিকা, তো সেগুলোকে বলছে কি কি। তুমি যখন পড়াতে আসবে তোমাকে তো ওইখানেই তোমাকে ধরে নিতে হবে, এই জায়গাগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। গল্পগুলোর কাজটা কি? ঠিক আছে, রূপকথা যখন শব্দটা হলো তুমি ওখানে বলে দিলে আমরা আগে কি শিখবো, রূপকথা। রূপকথা ওরা জানেই না, সেই রূপকথাটা কি ওইটা ওদিকে জানাও। তুমি বলে সুনির্মল বসু কত সালে জন্মগ্রহণ করেছিল, এই যে শব্দটা আমরা বলি সুনির্মল বসু, তারপরে বলো কত সালে, 1902। 1902, 1902, 1903, 1904, 1905। ঠিক আছে, এটা পুনরুদ্বেগ না প্রত্যভিজ্ঞা? বলো, সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন কত সালে, 1902, 1903, 1904, 1905। এটা পুনরুদ্বেগ না প্রত্যভিজ্ঞা? বলো, প্রত্যভিজ্ঞা। আর যখন ডাইরেক্ট জিজ্ঞাসা করলো কত সালে, পুনরুদ্বেগ। ঠিক আছে, মনে করা। আর ওটা চিনতে পারে, একটা উদ্দীপক থাকে, একটা উদ্দীপক থাকে না। আচ্ছা, এবার ব্যাপারটা বলি, মানে আজকে আমি ওখানে যাবো না, তো ব্যাপারটা বলে দিচ্ছি, তোমার পড়ানোটা কি, পড়ানোর সূত্রে কি কি আসতে পারো। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। তো সকালবেলায় তোমাদের দেখেও আমার বেশ ভালো লাগছে। আচ্ছা, আগের দিনে আমরা কার সম্পর্কে জেনেছিলাম? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তাই তো? যে তাকে কেন বিশ্বকবি বলা হয়, বা তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য, ইত্যাদি ইত্যাদি আমরা আগের ক্লাসে জেনেছিলাম। তো আজকে আমরা জানবো তারই লেখা একটি বাচ্চাদের কবিতা। সেটি কবিতাটির নাম হচ্ছে সাধ। তো সাধ মানে কেউ বলতে পারবে? সাধ মানে হচ্ছে ইচ্ছা, বা মনের সুপ্ত ইচ্ছা যেটাকে বলি, বা মনে মনে আমার ইচ্ছা যে আমি এই হব। কারো মনে হয় ছোট থেকে আমি বড় হয়ে আমি ডাক্তার হব, আমি শিক্ষিকা হব, বা আমি ভালো স্টুডেন্ট হব, ভালো কারো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ইচ্ছা থাকে। এই ইচ্ছাকেই এক কথায় বলা হয় সাধ। তো সাধ কবিতাটাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ আছে তার প্রথম ভাগে আমরা পাই সাধ। সাধ এখানে একটি ফুলের সম্পর্কে বলা হচ্ছে, যে ফুল তার মনে মনে কি ইচ্ছা পোষণ করে, বা তার মনে কি ইচ্ছা সেটাই সে কবিতার আকারে বলছে। কতদিন ভাবে ফুল, ফুল ভাবছে যে কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। ফুল কি বলছে? যে ফুলের মনে মনে ইচ্ছা হচ্ছে যে সে কবে উড়ে যেতে পারবে, বা তার কবে পাপড়িগুলি ডানার মতো উড়ে সে নিজের যেখানে খুশি সেখানে যেতে পারবে। আবার কি বলছে? তাই ফুল একদিন মেলে দিল ডানা। তাই ফুল কি করলো? তার পাপড়িগুলো, যখন ফুল একটা ছোট অবস্থায় থাকে পাপড়িগুলো সংকুচিত অবস্থায় থাকে, কিন্তু যখন ফুল একটা ফোটে তার পাপড়িগুলো চারিদিকে মেলে ওঠে। সেটাই বলছে যে তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে বানা। ফুলের কি ইচ্ছে যাচ্ছে? যে সে ফুলের কি ইচ্ছে যাচ্ছে? ফুলের ইচ্ছে যাচ্ছে সে প্রজাপতির মতো ডানা মেলে উড়বে। আচ্ছা স্যার বলছি, এখানে ইংরাজির সাথে কি সমন্বয় সাধন করতে পারবো? কারণ যেহেতু ক্লাস 1। আচ্ছা, ফুল মানে আমরা তো জানি, বলো তো ফুল মানে কি? কেউ হয়তো বললো ফ্লাওয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফুল মানে খুব, ও সরি। না, তুমি তুমি একটু বলি, তুমি বাংলাটা যেহেতু পড়াচ্ছ, তুমি ইংলিশে যাবে কেন? তোমার আরো তো জায়গা আছে, এখানেই পড়াবো, তুমি সেটাই পড়াবে। ফুল দেখেছো এরকম, প্রজাপতি দেখেছো, বলতে বলতে একটা জল ফুল রেখে দিতে পারবে, জল রেখে দিয়ে যাতে পারে তুমি তো দেখাতে পারবে কোনটা পাবি। তুমি তো মানে ইংলিশে চলে যাওয়া মানে আচ্ছা আচ্ছা, ছবি এঁকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কি? এটা তাহলে প্রথমে করতে হতো যে এটা একটি ফুল। ঠিক আছে, অসুবিধা নেই। ফুলের ইচ্ছে হচ্ছে তার পাপড়িগুলি ডানার মতো মেলে সে প্রজাপতির মতো উড়ে যাবে, তার যেখানে খুশি সেখানে যেতে পারবে। কারণ ফুল কি একটি গাছের মধ্যে সীমাবদ্ধ জায়গায় সে নিজেকে মেলে ধরে, কিন্তু প্রজাপতি একটি ফুল থেকে অন্য ফুলে মধু খেয়ে বেড়ায়, উড়ে বেড়ায়, তার যেখানে খুশি সেখানে যেতে পারে, সে কতটা স্বাধীন। তাই প্রজাপতিকে দেখে ফুলের খুব স্বাদ
সাধ বা ইচ্ছে হয়েছে যে সেও প্রজাপতির মতো উড়ে বেড়াবে। আজকে এই 4 লাইনই থাক, বাকি পার্ট পরের দিন ক্লাসে হবে। আচ্ছা, অনেক ফুল থেকে যখন তুমি বলবে যেটা জবা ফুল, তাহলে অনেক ফুলটা কি আর জবা ফুলটা কি, এটা কোনটা আচ্ছা, সাধারণীকরণ কোনটা বিশেষীকরণ? সাধারণীকরণটা হচ্ছে অনেক ফুল, হুম। আর যখনই জবা ফুল করছে তখনই বলবে, বিশেষ। তখন সেটা বিশেষীকরণ। হ্যাঁ। ঠিক আছে। আর এখানে কল্পনার চিন্তন কোনটা? ফুল প্রজাপতি হবে। হ্যাঁ, এটা কোনটা, কল্পনা না চিন্তন? কল্পনা। আর চিন্তন কোনটা? চিন্তন যখন সেটা বাস্তব, উঠবো আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রস্ফুটিত হওয়া, তারপরে মানে কল্পনাটাকে বাস্তবায়িত করতে পারলে সেটা প্রথমে পদ্ধতি কল্পনা, হচ্ছে চিন্তন। প্রথমে কল্পনা, তারপরে চিন্তন। চলো কেউ এসো। যতটা সম্ভব একে বলে, হ্যাঁ, মানে ওদিকে প্র্যাকটিস করেছিলাম আঁকবো, এখানে এসে ভুলে গেছি। না কি করে বাংলাটা মেলছে একটা ছোট কুড়ি, আর পরে সব ফুল রেখে দাও। ওই শব্দটা আমি ভুলে গেলাম। ওটাকে কি বলবো, একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে এবং প্রস্ফুটিত হয়, কুড়ি বলবে না, অসুবিধা কুড়ি বলবে, কুড়ি বলবে, হ্যাঁ, যেটা ছেলেমেয়েরা সহজে বুঝতে পারবে সেরকম, কোনো অসুবিধা নেই। ভাষা ব্যবহার তুমি সবসময় মনে রাখবে, তোমার পড়াতে বলবে ধরো 4 বা 5 অনুযায়ী, মানে ওই শ্রেণীগুলো অনুযায়ী, অতএব তোমার কোনো অসুবিধা নেই, তুমি ওদের মতো করে ভাষা শিখবে। ঠিক আছে, কি নামটা বলো তো? শিপ্রা পাল। তোমার প্রীতি নাম না? ঠিক আছে, বলো। অসুবিধা নেই, ওগুলোকে কাটিয়ে ওঠার জন্যই তো তোমাদের প্র্যাকটিস। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে তোমার সাথে আমি একটা মজার গল্প বলবো। আচ্ছা, তার আগে তোমরা বলো তো, তোমরা সবাই কখন ঘুম থেকে ওঠো? সকালে 6টার সময় ওঠো তুমি? 7টায়? বাহ, খুব ভালো। তোমরা কিন্তু এরপর প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, এই যে তোমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠছো, সময় মতো বিদ্যালয়ে যাচ্ছো, তারপর খেলাধুলো করছো, পড়াশোনা করছো, এই কাজগুলো করতে তোমাদের সাহায্য কে করে? বাবা মা, দাদু ঠাকুমা, তাই তো? কিন্তু এই কাজগুলো যদি তোমরা নিজেরাই করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ, খুবই ভালো লাগবে। তাহলে তোমরা বলো তো, যে আমরা সময় মতো কাজ কিভাবে করি? মানে সময় আমরা দেখি কোথায়? ঘড়িতে দেখি। খুব সুন্দর। তাহলে চলো আজকে একটা ঘড়ি আঁকি। তোমরা খাতা পেন্সিল বের করো এবং একটা ঘড়ি আঁকার চেষ্টা করো, কেমন? এই যে দেখো, আমি একটা ঘড়ি আঁকলাম। আমরা তাহলে সময় দেখি কোথায়? ঘড়িতে। তাহলে আমরা যদি সময় দেখা শিখে যাই, তাহলে আমরা সময় মতো নিজেদের সমস্ত কাজ করতে পারবো, বাবা মায়ের সাহায্য ছাড়া। তাহলে এরপর আমরা ঘড়ি আঁকা শিখবো। ঘড়ি দেখে সময়, মানে ঘড়ি দেখে আমরা ঠিক সময়ের কাজ সময়ে করা শিখবো। তাহলে তোমরা আমাকে কেউ বলতে পারবে যে ঘড়িতে কটা কাটা আছে? 3টে কাটা। খুব সুন্দর বলেছো, ঘড়িতে 3টে কাটা আছে। আগে ঘড়িটা পুরোপুরি এঁকে নিই, তারপর তোমাদের বলছি। এই যে দেখো, ঘড়িটা আঁকলাম। ঘড়িতে 3টে কাটা আছে, কিন্তু আজকে আমরা 2টো কাটার কথাই জানবো এবং তা দেখেই ঘড়ি দেখা শিখবো। প্রথম কাটাটা হলো একটু মোটা এবং ছোট। এই কাটাটাকে বলবো ঘন্টার কাটা। এটাকে কিসের কাটা বলবো? ঘন্টার কাটা। একটু মোটা হবে এবং ছোট, এটাকে বলা হয় ঘন্টার কাটা। লেখো তোমরা। এবং এরপরে যে কাটাটি আঁকবো সেটি সবচেয়ে বড় এবং এই ঘন্টার কাটা থেকে একটু পাতলা। এটাকে বলা হয় মিনিটের কাটা। কিসের কাটা? মিনিটের কাটা। এটাকে বলছি মিনিটের কাটা। সবাই দেখো, তাহলে এই ছোট এবং মোটা কাটাটাকে কিসের কাটা বললাম? ঘন্টার কাটা। এবং এইটা সবচেয়ে লম্বা এবং একটু পাতলা, এটাকে বলছি কি? মিনিটের কাটা। আজকে আমরা এই 2টো কাটা দিয়ে
ঘড়ির দেখা সময় দেখা শিখবো। আরেকটা কাটা আছে, সেটা হলো সেকেন্ডের কাটা, সেটার কথা আমরা পরে জানবো। এরপরে দেখো এই ঘন্টার কাটাটা কোন দিকে আছে বলো তো? 3 এর দিকে। খুব সুন্দর বলেছো, ঘন্টার কাটাটা 3 এর দিকে আছে। তাহলে 3 এর দিকে মানে ঘন্টার কাটাটা যে সংখ্যাটার দিকে আছে, এখন আমরা ধরে নেবো সময় সেটাই। মানে কি, কটা বাজছে এখন? 3টে বাজছে। এরপরে দেখো ঘন্টা, এখানে দেখো 12টা সংখ্যা আছে, 1 2 3 করে 12টা পর্যন্ত আছে। এই প্রতিটা সংখ্যাকে, একটাকে কিন্তু আমি 1 বলবো না, কি বলবো? 5 বলবো। এরকম একটাকে বলবো 5, দুইটাকে বলবো 10, এরকম 5 ঘর অন্তর অন্তর আমার বেড়ে যাবে। এরপর যখন 12তে থাকবে, মিনিটের কাটাটা যখন আমার 12-র কাছে থাকবে, তখন আমি সেটাকে 12 বলবো না, কি বলবো? 00 বলবো। তাহলে এই দিকে দেখো তোমরা। আচ্ছা, এবার তুমি বলো যে এই যে তুমি বললে অভ্যাস, যেটা বললে সকালে ঘুম থেকে ওঠা, এটা অভ্যাস। অভ্যাস গঠনের দুটো উপযোগিতা বলো দিন, বা অভ্যাস গঠনের উপযোগিতা বলো। অভ্যাস গঠনের কি উপযোগী? অভ্যাসের ভালো দিকটা কি, অভ্যাস তৈরির ভালো দিকটা কি? স্যার, এটা থেকে মানে অভ্যাস গঠনের ফলে আমি কোনো জিনিস যেটা জানলাম, তাৎক্ষণিক থেকে এটা আমার সম্পূর্ণ ধারণা তৈরি হবে একটা। অভ্যাস কেন আমরা তৈরি করতে বলবো? অভ্যাস গঠনের উপকারিতাটা কি? নিয়মানুবর্তিতা একটা থাকবে। আমরা স্বল্পায়াসে কোনো কাজ আমরা শিখি ওই অভ্যাসের সাহায্যে, স্বল্পায়াসে, কোনো ইয়ে ছাড়া। ঠিক আছে, শিক্ষা ক্ষেত্রে বলে সেটা আলাদা জিনিস বলবে, আর এমনি যদি থ্রু বলে যে অভ্যাস গঠনের উপযোগিতা কি, তখন বলবে যে স্বল্পায়াসে আমরা যে কোনো কাজকে করতে পারি এবং সুন্দরভাবে সেটা করা সম্ভব। অপকারিতা বলবে একবার অভ্যাস তৈরি হয়ে গেলে সেটাকে ওর থেকে মুক্ত করা সেটা সম্ভব, দুঃসাধ্য হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে বললাম ছবিটা আগে কোথাও শুনেছে, ছবিটা বাঁধে কে এঁকেছে, ওর গার্ডটা কি গার্ড করে ছবিটাকে, এবং কথাটা বলছিল বোর্ড কি কথাটা বলেছে, ওই একটুকুন এদিকে ঘুরে উঠে। যখন প্রথমে বললো ছবিটা দেখতে হবে, কি হতো তুমি পেছনে চলে যেতে, পুরো ছবি দেখতে পাচ্ছিলে, ওরা দেখতেই পাইনি, ওকে জিজ্ঞেস করে দেখতে পেয়েছো? পাইনি। চলো খেয়াল রাখবে। আমি তো প্রথমে বলেছি এদিকে করবো, তাহলে তুমি ঘন্টা কাটাটা ওদিকে আঁকতে পারতে, তো মিনিটটা আঁকতে পারতে, তুমি সব কথাগুলো ওকে 5টা করে আঁকবো, এই করে তুমি বোর্ডটা কি বলে দিয়ে গেলে, এর আগে একটুকুনো দেখলে না, আগে ওরা দিয়ে কি করলে কিছু দেখলেন ভুল হয়েছে স্যার। ওটা পুরোপুরি পদিন দেয় আগে, তো ওইটি চেক করে নেবে। আর ওই যে প্রতিটা পার্ট আছে 5টা করে, আমি পয়েন্ট করে দেখাতে পারি তো, যে 5 তারপরে 10, আস্তে 5 করে যোগ করে, হ্যাঁ, বা সেকেন্ডের কারণে আঁকতে পারতে একটু করে। স্যার, এটা দ্বিতীয় শ্রেণীতে সেকেন্ডের কনসেপ্টটা নেই। ঠিক আছে, নেক্সট চলে এসো। কি নাম? তুমি এর আগের দিন এসেছিলে? হ্যাঁ, করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার ইন্টারভিউ ধরো বিকেলের দিকে হচ্ছে, তুমি কি বলবো? চেঞ্জ তো হবে, যারা ফার্স্ট হাফে যাবে তারা বলতে পারবে। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই টিফিন খেয়েছো তো? মিড ডে মিল খেয়েছো সবাই? আচ্ছা, তোমরা সবাই সিঙ্গাড়া খেতে ভালোবাসো? সিঙ্গাড়া খাও সবাই? আচ্ছা, সিঙ্গাড়াটা কেমন দেখতে হয় বলো তো? 3 কোণা হয়। এরকম 3 কোণা আরেকটা জিনিসের নাম বলতে পারবে? বাড়িতে মা বানায় পরোটা। আচ্ছা, এই যে বললে 3 কোণা, 3 কোণা, 3 কোণা কেন বলছি? 3টে কোণ আছে, 1 2 3টে। কেন আছে 1 2 3টে? তাই 3টে কোণ আছে বলে আমরা বলছি 3 কোণা। তাহলে দেখো এই সিঙ্গাড়া বা পরোটা 3টে কোণ ছাড়াও আর কি আছে? 3টে হাত আছে, 1 2 3টে। এটা দেখো 1 2 3টে, 3টে হাত আছে। আচ্ছা, হাতের সমার্থক শব্দ তো তোমরা পড়েছিলে, হাতের সমার্থক শব্দ তোমরা পড়েছো। হাতের সমার্থক শব্দ কি বলতো? হাতকে কি বলা যায়?
বাহু বলা যায়, ভুজ বলা যায়। তাহলে দেখো এই তিনটে হাত আছে বলে আমরা একে ত্রিভুজও তো বলতে পারি। তিন মানে হচ্ছে ত্রি আর হাত, তিন হাত মানে ত্রিভুজ। তাহলে তিনটে হাত আছে বলে একে আমরা ত্রিভুজও বলতে পারি। আজকে আমরা ত্রিভুজের সম্পর্কে জানবো, ত্রিভুজের সম্পর্কে জানবো। এই ত্রিভুজে তিনটে হাত থাকলো, তিনটে হাত কিন্তু সমান থাকে না, কখনো সমান থাকে, কখনো দুটো সমান থাকে, কখনো তিনটে অসমান থাকে। এইভাবে ত্রিভুজের হাতের দৈর্ঘ্যের বেসিসে ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা যায়। সেই তিনটে ভাগ আমরা আজকে জানবো। তাহলে ত্রিভুজের হাতের ভিত্তিতে বা বাহু ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, তিন ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথমে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সম মানে কি? সমান, বাহু মানে হাত, সমান হাত ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুই হবে সমান, এই বাহুটা যা হবে এটাও একই হবে আর এটাও একই হবে। তাহলে তিনটে বাহু যখন সমান হবে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এবার আসছে সমদ্বি ত্রিভুজ সমাস কি? ত্রিভুজ, তিনটে বাহু সমাহার, বহুব্রীহি সমাস। তিনটে বাহু সমাহার হবে না, তিনটে বাহুর মিলিত বাহু হবে না ভুজ হবে? তিনটে ভুজ চার। তোমরা ভুল বলছো। কি ওটা সমাসটা? ভুলে গেছি স্যার। তাহলে সমার্থী। দেখো সমদ্বি বাহু ত্রিভুজ, সমদ্বি বাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে হচ্ছে দুই। তাহলে যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো সমদ্বি বাহু ত্রিভুজ। এই বাহুটা সমান এই বাহুটা। ত্রিভুজে কটা অক্ষর বা দল আছে ত্রিভুজ শব্দটায়? অক্ষর ত্রিভুজ, ত যুক্ত র, ভ যুক্ত রস্য, বর্গের যুক্ত অ, ত্রিভুজ দুটো দল স্যার, ত্রিভুজ। তাহলে তুমি ওরকম বর্ণ বিশ্লেষণ হয়ে গেছে। বসো।